ডক্টর ইউনূস তো খুব সহজ এবং আন্তরিক ভাষায় বলেছেন। তিনি বলেছেন যে সামান্য কিছু ভুল বোঝাবুঝি টানাপোড়েন সেটা তো আসলে দেশের ভিতরেই থাকে, মতবিরোধ থাকে। তাই তিনি আন্তরিকভাবে বলছিলেন যে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন সম্ভব। একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ভারত তোষণ এবং নতজানু যে এই নীতিটা আমরা এটাও বলতে শুনেছি যে আমরা ভারতকে যে পরিমাণ সুযোগ সুবিধা দিয়েছি, ভারত সারা জীবন কৃতজ্ঞ থাকবে। এখন যদি বলা হয় যে ভারতের সাথে বাংলাদেশ এই করবে সেই করবে, আলটিমেটলি কি সম্ভব, নাকি এটা আসলে দু অঞ্চলের জন্যই অস্থিরতা তৈরি করবে? ভারতও আমাদের উপর নির্ভরশীল। কারণ কারণ পাকিস্তানের সাথে তার সম্পর্ক আরো বেশি কন্টেনশিয়াস এবং তারা নিউক্লিয়ার পাওয়ার হোল্ডার, এবং আমাদের সাথে 71 থেকে একটা অনেক ক্লোজার সম্পর্ক। ডক্টর ইউনূস তো খুব সহজ এবং আন্তরিক ভাষায় বলেছেন। তিনি বলেছেন যে সামান্য কিছু ভুল বোঝাবুঝি টানাপোড়েন সেটা তো আসলে দেশের ভিতরেই থাকে, মতবিরোধ থাকে। তাই তিনি আন্তরিকভাবে বলছিলেন যে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন সম্ভব এবং সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব। কিন্তু গত 15-16 বছরের ইতিহাস বিবেচনা, দুদেশের মধ্যে যে একটা অস্থিরতা এখন বর্তমানে চলছে, যেখানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে তাদের কমান্ডোদেরকে নির্দেশ দিচ্ছেন বাংলাদেশের দিকে নজর রাখার জন্য, আবার বাংলাদেশ থেকেও নানা সময় ভারত বিরোধী নানা বক্তব্য যাচ্ছে, আসা যাওয়ার মধ্যে আছে এসব রিয়েকশন, পাল্টা রিয়েকশনগুলো। এর মধ্যে আপনি কতটা আশাবাদী হতে পারছেন যে সম্পর্কটা স্বাভাবিক এবং আন্তরিক হওয়ার বিষয়ে? জি, অনেক ধন্যবাদ জুয়েল ভাই। সত্যি বলতে কি যে আপনি কিন্তু আপনার প্রতিবেশীকে পরিবর্তন করতে পারবেন না, এবং ডক্টর ইউনূস যেটা বলেছেন যে আসলে আমাদের সাথে মিয়ানমারের ছোট্ট একটা সীমানা রয়েছে, কিন্তু মূলত আমাদের একমাত্র প্রতিবেশী ভারত। কারণ 3 দিক থেকে আমরা ভারত দ্বারা সারাউন্ডেড, এবং আমাদের আরেক দিকে রয়েছে বঙ্গোপসাগর, এবং বঙ্গোপসাগরের সমুদ্র সীমা আমাদের রয়েছে ভারতের সাথে। সুতরাং চতুর্দিক থেকে আমরা ভারত দ্বারা আবৃত। এই অবস্থায় আপনি যদি একটা বৈরী সম্পর্ক জারি রাখেন, তাহলে দেশের ভবিষ্যৎ উন্নয়ন এবং অগ্রগতির জন্য এটা বাধা। সুতরাং দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যেই দুই দেশের ভবিষ্যৎ উন্নতি এবং অগ্রগতি নির্ভর করছে। এতে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু আমরা দেখেছি যে বিগত দিনগুলোতে শুধু গত 15 বছর না, আমরা দেখি বাংলাদেশের 50 বছরের যেই স্বাধীনতা আমরা ভোগ করছি, এর মধ্যে একটা বড় পররাষ্ট্রনীতির ব্যাপারটা ছিল যে ভারতের প্রতি নতজানু করা। এবং বিগত দিনগুলোতে এটা বেশি করে দেখা গিয়েছে। আমরা দেখেছি যে একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ভারত তোষণ এবং নতজানু যে এই নীতিটা আমরা এটাও বলতে শুনেছি যে আমরা ভারতকে যে পরিমাণ সুযোগ সুবিধা দিয়েছি, ভারত সারা জীবন কৃতজ্ঞ থাকবে। তো এই সম্পর্ক থেকে কিছু রাজনীতিবিদ বেনিফিটেড হয়েছে, উপকারিতা লাভ করেছে, কিন্তু সত্যি বলতে কি দেশ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। ডক্টর ইউনূস একটা সুন্দর উদাহরণ দিয়ে বলেছেন, যেটা পানির কথা, যে আমরা দেখেছি যে, এবং এটা একটা সময় এটাকে অপপ্রচার, কনস্পিরেসি থিওরি বলে ডিসমিস করে দেওয়া হতো। কিন্তু সত্যি কথা বলতে, আপনাদের যদি কারো উত্তরবঙ্গে যাওয়ার সুযোগ হয়ে থাকে, যে সেই উতালা পদ্মা নদী, সেই পদ্মা নদীর উপর দিয়ে হার্ডিঞ্জ ব্রিজ, আমার বাড়ি পাবনা, আমাদের পাবনা থেকে কুষ্টিয়াতে ফেরিতে করে যাওয়া লাগতো একটা সময়, কিন্তু এখন আপনি গাড়ি চালিয়ে যেতে পারবেন। সো পদ্মা নদীর ওই অংশটা পুরাপুরি মৃত হয়ে গিয়েছে ফারাক্কা বাঁধ দেওয়ার কারণে। তারপরে তিস্তা বাঁধ এবং অন্য বাংলাদেশের প্রায় 53টি নদীর উপরে যেভাবে বাঁধ দিয়ে পানি নিয়ন্ত্রণ করা হচ্ছে, এর ফলে বাংলাদেশের নদীগুলাতে ওয়াটার বেড রেইজ হয়ে যাচ্ছে, যার ফলে নদীগুলা গরমের দিনে শুকিয়ে যাচ্ছে, এবং বর্ষাকালে স্লুইস গেট ওপেন করে দেওয়া হচ্ছে যাতে করে স্বাভাবিক বৃষ্টিও এটা ধারণ করতে পারে না, এবং খুব ভয়াবহ বন্যা হচ্ছে বাংলাদেশে। সো এখানে কিন্তু আন্তর্জাতিক কিছু আইন আছে। এই আইনের সুযোগ বাংলাদেশকেই নিতে হবে, কারণ এই আইনের পরিষ্কার লঙ্ঘন করছে ভারত। কিন্তু বিগত দিনগুলোতে পররাষ্ট্রনীতি, নতজানু পররাষ্ট্রনীতির কারণে এটা নেওয়া হয়নি। সুতরাং ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে হবে, এবং এই সম্পর্কের ভিত্তি হতে হবে পরস্পরের প্রতি সম্মান। অবশ্যই প্রত্যেকটা দেশই তার দেশের সুবিধা আদায়ের চেষ্টা করবে এই সম্পর্ক থেকে, কিন্তু এই সুবিধাটা যদি অন্য দেশকে ক্ষতি করার মধ্যে
নিহিত হয়ে যায়, তাহলে পরে দুই দেশের মধ্যেই কিন্তু এটা তো ঐতিহাসিকভাবে সত্য যে বড় দেশ সবসময় তার প্রতিবেশী ছোট দেশগুলোকে চেপেই রাখে। এখন যতই বলা হোক না কেন সম্পর্ক হবে চোখে চোখ রেখে, যেটা সাজিদ আব্দুল্লাহ বলছিলেন সমন্বয়ক আন্দোলনের, আসলে এটা কি সম্ভব? মানে পৃথিবীর ইতিহাস কি বলে যে ভারত একটা পরাশক্তি বলা যেতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশ অনেক দিক থেকে অর্থনৈতিকভাবে সামরিকভাবে দুর্বল। এই যে বলা হচ্ছে আইন, অর্থাৎ আন্তর্জাতিক পানি নিয়ে যদি আন্তর্জাতিক আদালতে যাওয়া হয়, এগুলো তো লম্বা সময়ের ব্যাপার, সবসময় এগুলো কূটনীতিকভাবে সমাধানের দিকেই কিন্তু সবাই ঝুঁকেন। এখন যদি বলা হয় যে ভারতের সাথে বাংলাদেশ এই করবে সে করবে, আলটিমেটলি কি সম্ভব, নাকি এটা আসলে দুই অঞ্চলের জন্যই অস্থিরতা তৈরি করবে? না, এটা আপনি ঠিকই বলেছেন যে নর্মালি একটা বড় দেশ যদি প্রতিবেশী ছোট একটা দেশ থাকে এবং সেই ছোট দেশের সাথে যদি আইডিওলজিক্যাল যদি কোনো পার্থক্য থেকে থাকে, তাহলে সেই দেশ তার প্রভাব বিস্তার করতে চেষ্টা করে। কিন্তু আপনি যদি দেখেন যে এই প্রভাব বিস্তার কিন্তু কোনো ভালো কিছু বয়ে আনে না, বরং সুসম্পর্কটাই ভালো কিছু বয়ে আনে। ছোট্ট একটা দেশ কিউবা, মানে আপনার একটা আমেরিকার একটা শহরেরও সমান হবে না। সেই কিউবার সাথে আমেরিকার যেই বৈরী পরিস্থিতি, বৈরী সম্পর্ক, এটাতে কিন্তু কিউবার জন্য ভালো কিছু বয়ে আনেনি, আমেরিকার জন্য এটাতে কোনো ভালো কিছু বয়ে আনেনি। মেক্সিকো স্টিল একটা বড় একটা দেশ, সেই মেক্সিকোর সাথে কিন্তু আমেরিকার মানে আমরা যদি বলি যে অর্থনৈতিক দিক থেকে আমরা যদি মেক্সিকো এবং আমেরিকার কম্পেয়ার করি, মানে বাংলাদেশ এবং ভারতের কম্পারিজনটা কিন্তু ওরকম হবে না। ইনফ্যাক্ট বর্তমানে ভারতের পার ক্যাপিটা ইনকামের চেয়ে বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম বেশি। সুতরাং মানে অর্থনৈতিক এরকম কোনো পাওয়ার হাউস না। অবশ্যই যেহেতু পরমাণবিক একটা শক্তি, পপুলেশনের দিক থেকে সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ইন টার্মস অফ পপুলেশন, একটা বড় অর্থনীতি, এদিক থেকে ভারতকে আমি পরাশক্তি ঠিক বলবো না, কিন্তু ভারত রাজনৈতিকভাবে ম্যাটার করার মতো একটা শক্তি। সুতরাং এখানে দুই দেশের জন্যই এটা ভবিষ্যৎ, আমি যেটা বলছি যে ভবিষ্যতে, কারণ এখানে দুনিয়াতে কোনো দেশ কিন্তু কোনো দেশের থেকে আইসোলেটেড না। রাশিয়া ইউক্রেনকে দখল করে নিয়েছে, নেওয়ার কারণে কিন্তু ইউক্রেন ছোট্ট একটা দেশ, কিন্তু এটা দখল করে নিয়ে রাশিয়া কিন্তু একটা নিজের অর্থনীতিকে শান্তিতে আছে না, ইউক্রেন শান্তিতে আছে, কেউই শান্তিতে নেই। এবং এইসব ক্ষেত্রে আসলে হাতটা বাড়াতে হয়, উপর থেকে হাতটা আসতে হয়, অর্থাৎ যে বড় তার দিক থেকে সহযোগিতার বিষয়টা আসতে হয়। ডক্টর নুসরাত রাব্বি, এই বিষয়ে আপনার বিশ্লেষণ শুনতে চাই। সেটা হলো যে ভারত বাংলাদেশ যতই মুখে বলুক না কেন, ভারত যদি আন্তরিক না হয়, সত্যিকার অর্থে আন্তরিক, কারণ রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, কিন্তু কূটনীতিতে তো শেষ কথা বলে কিছু আছে, এবং কূটনীতি স্থির, সব দেশের ফরেন পলিসি কিন্তু স্থির করা আছে। ভারত যদি নিজে থেকে এগিয়ে না আসে, এই যে ডক্টর ইউনূস বলছিলেন তার বক্তব্যে, সার্ক, বিমস্টেক, এই সংগঠনগুলোকে কার্যকর করার কথা বলা হচ্ছিল, আমরা কিন্তু দেখেছি যে ভারত পাকিস্তান ইস্যুতে সার্ক একদম অকার্যকর হয়ে গেছে। যখনই ইসলামাবাদে কিংবা পাকিস্তানে কোনো সার্ক সম্মেলন ডাকা হয়, ভারতের প্রধানমন্ত্রী যাবেন না, আবার তার দেখা দেখি বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যেতেন না। এখন যদি ডক্টর ইউনূস বলেন যে সার্ককে, বিমস্টেককে কার্যকর করার কথা, সেটা কতটা শেষ পর্যন্ত সম্ভব হবে? খুব ইন্টারেস্টিং প্রশ্ন, এবং আমাদের নকিবুল ভাই যেভাবে বলে আমি এগ্রি করব, বাট টু অ্যাড আমার 2 সেন্টস, যে ভারতও আমাদের উপর নির্ভরশীল, কারণ কারণ পাকিস্তানের সাথে তার সম্পর্ক আরো বেশি কন্টেনশাস, এবং তারা নিউক্লিয়ার পাওয়ার হোল্ডার, এবং আমাদের সাথে 71 থেকে একটা অনেক ক্লোজার সম্পর্ক। তো এখানে ডক্টর ইউনূস উনি এত সুন্দরভাবে বলেছেন, কিন্তু ওনার কথাগুলো কিন্তু খুব সূক্ষ্ম। উনি মানে খুব অ্যান্টি ইন্ডিয়া বা প্রো ইন্ডিয়া কিছু, উনি কিন্তু খুব নিউট্রাল এবং খুব সুন্দর কথা, প্র্যাকটিক্যাল কথা বলেছেন। বাট ইফ ইউ পে অ্যাটেনশন ডিটেইলস গুলাতে, সেখানে উনি বলছেন যে এটা তো অ্যাকচুয়ালি কোনো ফেভারেট ব্যাপার না, অ্যাকচুয়ালি দে নিড আস এন্ড উই নিড দেম, এটা একটা পয়েন্ট। আরেকটা বলেছে যে সার্কের ব্যাপারে, যেটা আপনি তুললেন, যে এই আপনি দেখেন এই আমেরিকার ব্যাপারে, আমেরিকাকে যদি আমেরিকার রিলেশনশিপ উইথ ইউরোপ যদি একটা কম্প্যারিজনে দেখেন, এটা কিন্তু ডিপেন্ড করে কোন পার্টি আসছে আমেরিকায়, রিপাবলিকান না ডেমোক্র্যাট। হ্যাঁ,
তো ইন্ডিয়াও সেরকম বিরাট, এখন কিন্তু ইন্ডিয়ার কিছুটা হলেও পাওয়ার চেঞ্জ হয়েছে, কিছু অন্যান্য পার্টির লোক এসেছে তাদের পার্লামেন্টে, তো দ্যাট উইল মেক ইট ডিফারেন্স, পজিটিভ ডিফারেন্স। এইটা একটা। আরেকটা হচ্ছে যে ইউরোপ যেভাবে ন্যাভিগেট করে আমেরিকা বা অন্য এনি আদার পাওয়ার, ইজ ওদের নেটো আছে, দে হ্যাভ এ স্ট্রং অ্যালায়েন্স। তো এখানে কিন্তু সার্কের এই পয়েন্টটা আমি খুবই ইম্পর্টেন্ট বলবো, কারণ এখানে যদি এই যে সেভেন সিস্টার্স যাদেরকে আমরা বলি, যে দেশগুলো, আমাদের কিন্তু অনেক জয়েন্ট ইস্যুস রয়েছে। পানি ইজ ওয়ান অফ দেম, ক্লাইমেট কিন্তু আমাদের ভীষণ এফেক্ট করছে ওই এরিয়া। দিস নট জাস্ট ওয়ান কান্ট্রি, এভরিবডি দেয়ার ইজ এফেক্টেড। তো ওইখানে আমরা যদি রিজনাল একটা মানে করতে পারি, তাহলে ইট উইল বি এ ব্যালেন্স, চেক অ্যান্ড ব্যালেন্স এগেইনস্ট একটা কোনো দেশ becoming overpower. And India is a superpower. এটা ডিনাই করলে হবে না। আপনি যদি 2040 ইকোনমিক পাওয়ার লাইন আপ দেখেন, আমি তো সবসময় দেখি, বিকজ আই ওয়ান্ট টু সি ওয়ার বাংলাদেশ উইল বি। বাংলাদেশ ইজ ডুইং সো ওয়েল। ইন্ডিয়া ইজ নাম্বার 3 বাই 2040, কাজে এটা পুরো ওয়ার্ল্ডের র্যাঙ্কিং ইন টার্মস অফ দ্য ইকোনমি। কিন্তু ওদের অনেক মানে ডেফিসিয়েন্সি আছে চায়নার তুলনায়, আমেরিকার তুলনায়। সো আমার মনে হয় সো উই হ্যাভ টু ওয়ার্ক উইথ দেম, কিন্তু আমরা যদি উই হ্যাভ টু অর্গানাইজ দোজ আদার কান্ট্রিজ, তাহলে আমরা এরকম আইসোলেটেড থাকবো না। যেভাবে শেখ হাসিনা এর গভর্নমেন্ট করেছিল, যে আই নো উইল টক অ্যাবাউট ইট লেটার, কিন্তু করাপশন ছিল মানে প্রত্যেক পদে পদে। সো ইভেন এই বায়োল্যাটারাল রিলেশনশিপের ক্ষেত্রেও আই থিঙ্ক মেবি ফর দ্য স্টেবিলিটি অফ হার অ্যান্ড অফ হার প্রোটেকশন, অনেক কিছুই সে ঠিক মতো নেগোশিয়েট করতে পারে নাই অন বিহাফ অফ দ্য কান্ট্রি। তো এইখানে আমার মনে হয় যে প্রফেসর নিউজ খুব সুন্দরভাবে কথা বলে, বাট আই থিঙ্ক হি ইজ আ ম্যান হু গেটস দ্য জব ডান। কাজে হি হ্যাজ হিজ আইজ, যে এই ওয়াটার জিনিসটা অ্যান্ড আদার থিংস দ্যাট হ্যাভ টু বি রিজলভড। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।